হ্যালো, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এইচএসসির 2021-এর অ্যাসাইনমেন্ট 2 নিয়ে একটু আলোচনা করব। এটা মূলত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই অ্যাসাইনমেন্টটা অত্যন্ত দক্ষতার সাথে এনট্রপি এবং কার্নোট ইঞ্জিন এই নিয়ে সব নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রশংসার দাবি রাখে এই উদ্দীপকটা বা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য, তাদেরকে ধন্যবাদ। এই অ্যাসাইনমেন্টটার উত্তর দিতে গেলে তোমাকে কিন্তু তাপগতিবিদ্যার বিশদভাবে জানতে হবে। এখানে যেগুলো প্রয়োজনীয় রাশি আছে সেগুলো কি করে আসলো না আসলো আমি একটু ব্যাখ্যা দিয়ে দেবো, পরিষ্কার করে দেবো তোমাদের ধারণাটা। তোমরাই নিজেরাই তখন অ্যাসাইনমেন্ট করতে পারবে যদি বুঝে ফেলো আমি কি এখানে দিতে চাচ্ছি। আর আমি পরে তোমাদের উদ্দীপকের প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদা করে দেবো। হয়তো মজার উদ্দীপক বলে হয়তো অনেক প্রশ্নগুলো একটু সমাধান করতে আমার বড় হয়ে গেছে, তোমরা কাটছাট করে ছোট করে নেবে। ওকে, আসো আমরা চলে যাই, এখানে আর থেকে দরকার নেই, সময় নষ্ট হচ্ছে। এটা তোমাদের উদ্দীপক, তোমরা নিঃসন্দেহে দেখেছো বা অ্যাসাইনমেন্টটা, এটা আমি আর আলোচনা করতে যাচ্ছি না, আমি আগিয়ে গেলাম। এখানে চলে আসি। এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। কতে বলা হয়েছে 3টা প্রক্রিয়া পরিবহন, পরিচালন, বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। কতেই তোমার এনট্রপি দিয়ে শুরু করেছে। খতে ধরো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করতে এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। করলে 4 গুণ করলে এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করে। দেখো এখানেও এনট্রপির কথা। গয়ে বলেছে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না ব্যাখ্যা করো। হাইড্রোজেনের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। আচ্ছা, কাজ নির্ণয়, সমস্ত প্রক্রিয়ায় কাজ নির্ণয় করতে বলেছে। সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপি পরিবর্তন হবে কিনা নির্ণয় করো। আবার এনট্রপি পরিবর্তন, এটা সমচাপীয়। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন প্রসারণে এনট্রপি পরিবর্তন তুলনা করো। সমচাপটাও চেয়েছে এখানে, সমষ্ণ প্রক্রিয়াও চেয়েছে। ওকে, কার্নোচক্রের তাপমাত্রা বনাম এনট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর ভিন্ন ধাপ ব্যাখ্যা করো। এনট্রপির লেখচিত্র আঁকতে হবে, কার্নোচক্রের সাপেক্ষে দিয়ে এনট্রপির ধাপগুলো ব্যাখ্যা করতে হবে। ওকে, এখানে চিত্র দেওয়া আছে। 1 নংয়ের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন এবং 2 নং, এই যে 2 নং ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে, এই হলো তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর দিতে গেলে যে যে গাণিতিক ব্যাখ্যাগুলো লাগবে তা আগে আমরা একটু দেখে নিই। প্রথমেই চাওয়া হয়েছে এনট্রপি কি, এনট্রপি সম্বন্ধে একটু ধারণা দেওয়া দরকার। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার মতো রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। সমষ্ণ প্রক্রিয়ায় কে স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কে স্থির থাকে? যার সাপেক্ষে তাপের আদান প্রদান ঘটে। সেটা আর একটা চলক দরকার আছে, যেটা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রে প্রয়োজন হয়ে পড়েছে, তাকে এনট্রপি বলে। এখন ব্যাপারটা হলো যে দ্বিতীয় সূত্রটা কেন আসলো সেটা একটু আগে জেনে নিই। প্রথম সূত্রে মূলত তাপের সংরক্ষণ নীতি বা তাপের নিত্যতা সূত্র ব্যাখ্যা করা হয়েছে। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তোমরা ক্যালোরিতে পড়েছো যে সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান ছাড়া বাইরে বিকিরণ, পরিচালন ইত্যাদিতে যদি কোনো রকম তাপ বাইরে না চলে যায়, সংস্থার মধ্যেই তাপ থেকে থাকে, তাহলে তাপ গ্রহণ সমান তাপ ত্যাগ। এটাই তাপ মোটামুটি বলতে পারি ক্যালোরিমিতির মূলনীতি, বা এটাই তাপের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। এটা কঠিন তরলের জন্য সঠিকভাবে প্রযোজ্য হয়েছে এই কারণেই যে তাপ দিলে যে পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটে কঠিন এবং তরলে সেটা খুবই নগণ্য। কঠিনের পর আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর মান হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু -6, তরলের প্রসারণ গুণাঙ্ক গামা যেটা সেটা হচ্ছে -5,
নিয়ারলি ইকুয়াল টু 10⁻⁵, আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু 10⁻³ অর্থাৎ 10 কঠিন পদার্থের চেয়ে গ্যাস 1000 গুণ বেশি বৃদ্ধি পায় একই তাপমাত্রায় একই আয়তনে, তরলের চেয়ে প্রায় 100 গুণ বেশি বৃদ্ধি পায়। ফলে এই তাপ দিলে গ্যাস যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য শক্তি কিছু ব্যয়িত হয়, কিছু আয়তন বেড়ে যাওয়ার জন্য শক্তি কিছু ব্যয়িত হয়। এই জন্যই এখানে একটু ভাগ করে দিয়েছে যে দেখো এই তাপমাত্রা বাড়ার জন্য এতটুকু শক্তি গেছে এবং তা আয়তন বৃদ্ধির জন্য এইটুকু শক্তি গেছে, মোট শক্তি সংরক্ষিত হয়েছে। অতএব এটা নিঃসন্দেহে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূলত ঘটনা হচ্ছে তাপ কোন দিকে প্রবাহিত হয়। এই তাপের সংরক্ষণ সূত্রে কিন্তু তাপ কোন দিকে প্রবাহিত হয় তা জানে না। তুমি নিম্ন তাপমাত্রা থেকে নিয়ে উচ্চ তাপমাত্রায় তাপ দিয়ে দাও, তাও তাপ বেড়ে গিয়ে তার তাপের পরিমাণ সমান রাখবে, বা গরম থেকে ঠান্ডাতে নিয়ে গিয়ে বা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ নিয়ে এসেও যদি ঘটনা ঘটাও তাতেও কিন্তু অসুবিধা নাই, তাপের সংরক্ষণ সূত্র ব্যর্থতা নেই, এখানে ফেল করবে না। কিন্তু প্রশ্ন হলো তাপ কোন দিকে সঞ্চালিত হয়। তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় সঞ্চালিত হয় না। এই জন্য একটা নতুন রাশির অবতারণা করা হয়েছে, এনট্রপি, যা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় সর্বদা বৃদ্ধি পায়। সেই জন্য এটা একটা দিক নির্দেশক চলক এনট্রপিটা, যে তাপ কোন দিকে সঞ্চালিত হবে সেই দিক নির্ধারণ করে। ঠিক আছে, এই কনসেপ্টটা রাখো মাথায়। আচ্ছা, একটু আরোভাবে বলা যায়, অপ্রত্যাবর্ত প্রক্রিয়া কোন দিকে সংঘটিত হবে তা সংস্থাটির যে বিশেষ ধর্মের পরিবর্তনে নির্ধারণ হয় তাকে এনট্রপি বলে। অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কোন দিকে সংঘটিত হবে, যে রাশির পরিবর্তন দিয়ে এটা নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় এনট্রপি। আর একটু বলতে পারি যে কোনো নির্দিষ্ট অবস্থায় বস্তুর এনট্রপি পূর্ব ইতিহাসের উপর আদৌ নির্ভর করে না। অর্থাৎ কী অবস্থায় ছিল সেটা তার এনট্রপির ব্যাপারটা নির্ভর করে না, বা আমরা আদিতে দ্য মোট এনট্রপি কত তা আমরা জানতে পারি না। আমরা খালি এনট্রপির পরিবর্তন পেতে পারি, এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ার সময় তার যে এনট্রপির পরিবর্তন হলো সেটা পরিমাপ করতে পারি। আদিতে কত ছিল তারপর নির্ভর করে না। আর আমরা আপাতত তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র না যাওয়া পর্যন্ত আমরা এখন পারছি না। ওকে, যখন কোনো বস্তু এনট্রপি বৃদ্ধি পায় তখন বস্তু কম সম্ভাব্য অবস্থা থেকে অধিক সম্ভাব্য অবস্থায় এবং অধিক বিন্যস্ত অবস্থা থেকে কম বিন্যস্ত অবস্থায় পৌঁছায়। আচ্ছা, প্রথমে বলে নিই, বস্তু এনট্রপি বৃদ্ধি পায় তখন কম সম্ভাব্য অবস্থা থেকে অধিক সম্ভাব্য অবস্থায়। এর অর্থ হলো যে একটা নিম্ন তাপমাত্রায় কোনো বস্তু আছে, তারপর যখন এখানে তাপ দিয়ে উঁচু তাপমাত্রায় যাবা, তাই দেখবা উঁচু তাপমাত্রা থেকে অধিক পরিমাণ তাপ বিকিরণ ঘটবে, বেরিয়ে যাবে, আর নিম্ন তাপমাত্রা থাকলে এখান দিয়ে কম তাপ বেরিয়ে আসবে। তাহলে আমার প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কোথায় বেশি পাবো? যত এনট্রপি বৃদ্ধি পাবে তত সেখান থেকে আমরা শক্তির যোগান পেতে পারি। ঠিক আছে, অধিক সম্ভাব্য অবস্থানে পৌঁছে যাব। কিন্তু আবার বলছি, এখানে দেখো আবার অধিক বিন্যস্ত অবস্থা থেকে কম বিন্যস্ত অবস্থায় পৌঁছায়। তার মানে নিম্ন তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর যে কম্পন নড়াচড়া করে তার কম নড়াচড়া করে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাদের নড়াচড়ার পরিমাণ বেড়ে যায়, বিস্তার বেড়ে যায়, বিশৃঙ্খলাটা বেড়ে যায়। তাহলে যত তাপমাত্রা কম তারা তত সুসজ্জিত অবস্থায় থাকে, চেষ্টা করে থাকার। তাপমাত্রা 0 কেলভিনে মোটামুটি বলা হয় সব অণুগুলো স্থির থাকে, বা ইটস নট অ্যাট অল ট্রু, জায়গা আপাতত ধরে নিচ্ছি। তারপরে তাপমাত্রা বাড়ছে, তারপরে এদের বিশৃঙ্খলতা শুরু হয়ে যাচ্ছে। তাহলে যত বেশি তাপমাত্রা কম, যত এনট্রপি কম, তত তার সংস্থাটা কি বলবো শৃঙ্খল বা বিন্যস্ত অবস্থায় আছে। আর যতই তাপমাত্রা বাড়ছে তার কি বলবো বিন্যাসটা তত বেশি হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে, অবিন্যস্ত হয়ে যাচ্ছে। আরও বলা যায়, বস্তু এনট্রপি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বস্তু অণুগুলোর বিশৃঙ্খলতা বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পেয়ে থাকে। এই হলো মোটামুটি এনট্রপি সম্বন্ধে ধারণা আমি আলোচনা করলাম। এনট্রপি পরিবর্তনকে প্রকাশ করে ডেল এস ইকুয়াল ডেল বা ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি, ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এটা
আমরা এস ইকুয়াল টু কিউ বাই টি লিখতে পারি না, কারণ আমরা প্রাথমিক অবস্থা বা পূর্বের ইতিহাস সম্বন্ধে কোনো ধারণা আমাদের নাই। চেঞ্জ অফ টা আমরা নির্ণয় করতে পারি, সেটা তাপের নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু তাপ গ্রহণ করলো বা তাপ বর্জন করলো সেটুকু তার এনট্রপি আমরা বলি। গ্রহণ বা বর্জন করলে এনট্রপি হ্রাস পায়, আর গ্রহণ করলে এনট্রপি বৃদ্ধি পায়। প্রকৃতিতে সবসময় এই তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপের দিকে তাপ সঞ্চিত হয়, সূর্য থেকে তাপ পৃথিবী তাপ গ্রহণ করে, মানে এনট্রপি হরদম বৃদ্ধি পায়। ওকে, অনেকে মনে করতে পারে যে একক তাপমাত্রা শক্তির পরিবর্তন এনট্রপি। ঠিক আছে, একক তাপমাত্রা ডিকিউ বাই টি, তাহলে একক তাপমাত্রার শক্তির পরিবর্তন এনট্রপি। এটা সত্য কিন্তু নয়। শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। নিত্যতা জানা মনে হয় মোট শক্তি পরিমাণ অপরিবর্তিত থাকে। এক বস্তু তাপ গ্রহণ করে, এক বস্তু তাপ ত্যাগ করে, মোট তাপ গ্রহণের পরিমাণ শূন্য, অর্থাৎ ডেল অফ এনার্জি মানে এনার্জির পরিবর্তন শূন্য, মোট তাপের পরিমাণ বা শক্তির পরিমাণ স্থির। হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন শূন্য, এটা যদিও সংরক্ষণ সূত্রের পক্ষপাতী, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এনট্রপি বৃদ্ধি পায়। সুতরাং এনট্রপি নিত্যতা সূত্র মেনে চলে না। অতএব এনট্রপি আর তাপ শক্তি এক জিনিস নয়। ক্লিয়ার? আসুন, আমার এখন লাগবে সমষ্ণ প্রক্রিয়া সম্পাদিত কাজ। গ্যাস দ্বারা সম্পাদিত কাজ ডিডব্লিউ সমান পিডিভি, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এটা তোমরা নিঃসন্দেহে জানো। আদর্শ গ্যাসের সূত্র পি ইকুয়াল টু এনআরটি, আর আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 বাই N2 T2 ইকুয়াল টু 1। আমি এই আদর্শ গ্যাসের সূত্রটার চেয়ে আমি আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র এটার বেশি গুরুত্ব আমার কাছে আছে। তার কারণ এটা একটা বদ্ধ সংস্থা, এখান থেকে অণুগুলো বের হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। বদ্ধ সংস্থা হচ্ছে অণু আদান প্রদান করতে পারবে না, শুধু শক্তি আদান প্রদান করতে পারবে। এটা বদ্ধ সংস্থার ক্ষেত্রে সুতরাং অণু একটা কনস্ট্যান্ট, সুতরাং এটা সবসময় প্রযোজ্য হয় না। যেমন ধরো এখনকার কথা বলি, এখনকার হসপিটালে তোমার অক্সিজেনের কি দরকার, তাই না? অক্সিজেন সিলিন্ডার। এখন এক পেশেন্ট অক্সিজেন নাকে দিয়ে টানতে শুরু করলো, সিলিন্ডার থেকে তো অক্সিজেন বেরিয়ে আসছে, অণু বেরিয়ে চলে আসলো। এটা বদ্ধ সংস্থা হলো না, মুক্ত সংস্থা হয়ে গেল। সেক্ষেত্রে আমি এই সমীকরণ দিয়ে কিন্তু তেমন কিছু করতে পারবো না। কিংবা তোমার বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার আছে, আমার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, তোমারটার সাথে আমারটা কিন্তু সমন্বয় করতে পারবো না। কিন্তু এখানে দেখো মজার ব্যাপার, ধরো তোমার বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার আছে, তার চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, তাপমাত্রা হচ্ছে T1, ওর মধ্যে যে যত মোল গ্যাস হচ্ছে সে N1। তাই তোমার P1 তোমার নিজের, তার তোমার তাপমাত্রা T1 তোমার নিজেরটা, তোমার আয়তন V1 তোমার নিজেরটা, তোমার মধ্যে যত মোল গ্যাস আছে N1 তোমার নিজেরটা। তাহলে P1 V1 ইকুয়াল টু N1 আর T1 তোমার জন্য প্রযোজ্য কিনা? আদর্শ গ্যাস সূত্র অনুসারে P1 V1 ইকুয়াল টু N1 আর T1। আমার কাছে সিলিন্ডারটা আছে, তার আয়তন ধরো V2, তার চাপ P2, তার তাপমাত্রা T2 এবং তার মধ্যে N2 মোল গ্যাস আছে। তাহলে আমার সিলিন্ডারের ক্ষেত্রে লিখতে পারি, দেখো P2 V2 ইকুয়াল টু N2 আর T2। তাই তোমারটার ক্ষেত্রে লিখতে পারি, দেখো P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু R, P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু R। আমার বেলা লিখতে পারি, দেখো P2 V2 ডিভাইড বাই N2 T2 ইকুয়াল টু R, উভয় পক্ষে R সাধারণ। তাহলে P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 ডিভাইড বাই N2 T2। তোমারটা আমারটা সমন্বয় করা গেলে কোনো দেখো বিচ্ছিন্ন অবস্থায় দুটো সিলিন্ডারের সাথেও রিলেশন আমরা তৈরি করতে পারছি। সেজন্য এটাকে আমার গুরুত্বপূর্ণ, সেজন্য এটা অন্য রং দিয়ে লিখে রেখেছি, মাথায় রেখো কথাটা। সমষ্ণ প্রক্রিয়া P ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট লিখুন NRT। তাহলে P ইকুয়াল টু K বাই V ইকুয়াল টু NRT বাই V। তাহলে সমষ্ণ প্রক্রিয়া সম্পাদিত কাজের পরিমাণ DW সমান P এর জায়গায় NRT বাই V ডিভি, মানে NRT ডিভি বাই V। ভলিউম চেঞ্জ, তো ভলিউমের চেঞ্জ করে লিখবো, তাপমাত্রা স্থির আছে সেই জন্য। আচ্ছা, এখানে একটু কথা আছে, এখানেও দেখো একটা চিত্র দিয়েছি, এখানে একটা চিত্র দিয়েছি। এখানে আয়তন বৃদ্ধি হয়েছে, এখানে আয়তন হ্রাস পেয়েছে। একে বলা হয় ধনাত্মক কাজ, একে বলা হয় ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ বলা হয় এই কারণেই, গ্যাস প্রসারিত হয়েছে, মানে হলো গ্যাসের উপরে যে চাপ ছিল তাকে ঠেলে হটায় দিয়ে আয়তন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গ্যাস সে নিজে কাজ করেছে, সে ঠেলে উপর দিকে উঠিয়ে দিয়েছে। এখানে গ্যাস দ্বারা সম্পাদিত কাজ মানে এজেন্ট দ্বারা সম্পাদিত কাজ। তাহলে গ্যাস সে যদি আয়তন প্রসারিত হয়, নিজে কাজ করেছে, ধনাত্মক কাজ করেছে। গ্যাস যদি সংকুচিত হয়, তাহলে বাইরের এজেন্ট গ্যাসকে ঠেলে ভিতরে ঢুকাই দিছে,
ঋণাত্মক, গ্যাসের জন্য ঋণাত্মক কাজ হয়েছে। আমরা সবসময় ধনাত্মক কাজটা বের করব, ঠিক আছে। অর্থাৎ গ্যাস মানে আয়তন প্রসারণ হলে আদি আয়তন থেকে শেষ আয়তন এইটুকু আমরা নিব। আয়তন বৃদ্ধিটাকে হচ্ছে ধনাত্মক কাজ, আমরা আয়তন বৃদ্ধির বের করব। আর আয়তন হ্রাস পেলেও আমরা আয়তন বৃদ্ধি করে পরে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে না। এটা হলো টেকনিক, মাথায় রেখো। তাহলে দেখো এখানে দেখো এটার আয়তন কম, এটার আয়তন বেশি। আমি কম আয়তন থেকে বেশি আয়তনে গেছি। এটা কম আয়তন, এটা বেশি আয়তন, আমি কম আয়তন বেশি আয়তনে যাব। এটা হবে পরে সাইন চেঞ্জ করে দেবো, এটা প্লাস থেকে যাবে, ঠিক আছে। ডিডাব্লিউ সমান এনআরটি ভি ডিটি, বা এটা দেখালাম তোমাকে আমি চিত্রানুসার এ থেকে বি সীমার মধ্যে সমাকলন করে পাই। হয় এখান থেকে এখানে করব বা এখান থেকে এখানে করব, ওই ক্ষেত্রে আয়তন বৃদ্ধি হিসাবে নেব। এ থেকে বি ডিডাব্লিউ এনআরটি ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে ভি টু এ টু বি, আর এটা হচ্ছে ভি ডিভি বাই ভি, বা ডি ডাব্লিউ বি আপার লিমিট মাইনাস ডাব্লিউ এ লোয়ার লিমিট ইকুয়াল টু এন আর টি লন ভি লিমিট ভি ওয়ান থেকে ভি টু। তাহলে ডাব্লিউ এ বি, এ থেকে বি পর্যন্ত কাজ সম্পাদিত হয়েছে ইকুয়াল টু এন আর লন ভি টু বাই ভি ওয়ান। এটা হচ্ছে আমাদের সম্পাদিত কাজ সমষ্ণ প্রক্রিয়ায়। আর একটু খেয়াল করো, বয়েলের সূত্র থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এখান থেকে লেখা যায় তাপমাত্রা স্থির থাকলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এন আর টি। ওই তাপমাত্রা আয়তন চেঞ্জ করলাম, চাপ চেঞ্জ করলাম, তো পি টু ভি টু ইকুয়াল টু এন আর টি। তাপমাত্রা পরিবর্তন করিনি, তাহলে পি ওয়ান পি টু ইকুয়াল টু ভি ওয়ান ভি টু, এটাই কি বয়েলের সূত্র বলে। তাহলে দেখো ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান বাই পি টু। এখানে কিন্তু আমি যদি এখন তাহলে বসিয়ে দিই মানটা, তাহলে দেখো ডাব্লিউ এ বি ইকুয়াল টু এন আর পি ওয়ান বাই পি টু। তাই এটা চাপ দিয়ে করা গেল, ঠিক আছে না। চাপ দিয়ে করবার সময় আমরা পি ওয়ান বাই পি টু, বাট আয়তন দিয়ে করবার সময় আমরা ভি টু বাই ভি ওয়ান। মাথায় রেখো, এটা কিন্তু তোমাদের বইয়ে মনে হয় অনেক বই থাকে না, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আসো রোতাপ প্রক্রিয়া সম্পাদিত কাজ। এটা গ্যাসের সমীকরণ নিঃসন্দেহে জানো, আর সমীকরণটা জানো। রোতাপ প্রক্রিয়া পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। গামা হচ্ছে সিপি বাই সিবি। সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সিবি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সিপি বাই সিবি ইকুয়াল টু গামা। তাহলে পি রিপ্লেস করে ফেললাম কে বাই ভি টু দি পাওয়ার গামা। তো ডি ডাব্লিউ সমান এই পি এর জায়গায় ভি টু দি পাওয়ার গামা ডিভি, বা কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি উপরে উঠিয়ে নিয়েছি। আবার এখানে দেখো আমি কিন্তু ঋণাত্মকটাও এইখান দিয়ে করব, আয়তন বৃদ্ধিটা এ থেকে বিতে, এ থেকে বিতে, এ থেকে বিতে। আচ্ছা, ইন্টিগ্রেশন এ থেকে বি একই কথা হয়ে গেল। কে ইন্টিগ্রেট করছি, পাওয়ার একটা বাড়বে, পাওয়ার দিয়ে ভাগ হবে। পাওয়ার একটা বেড়েছে মাইনাস গামা প্লাস ওয়ান, মাইনাস গামা প্লাস ওয়ান, আর সহগ হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান, নিচে নেমে গেছে। ওকে, ইন্টিগ্রেশন ঠিক আছে, থেকে গেল। আমি কে দিয়ে ঢুকালাম, আর আমি লিমিট বসাও ভি ওয়ান থেকে ভি টু। আমি এখানে ভি টু বসিয়েছি, এখানে ভি ওয়ান বসিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি এই ভি টু মাইনাস গামাটাকে নিচে বসিয়েছি আর ওয়ানটাকে উপরে রেখেছি। অর্থাৎ কে বাই ভি টু গামা ইন্টু ভি টু, কে বাই ভি ওয়ান গামা ইন্টু ভি ওয়ান। বলবো এরকম কেন করেছেন, উদ্দেশ্য হচ্ছে এটা, পি ইকুয়াল টু কে বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে পি ওয়ান সমান কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা, পি টু সমান কে বাই ভি টু দি পাওয়ার গামা। ওই কাজটা করার জন্য বসিয়েছি। এই দেখো কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান পি টু বসিয়েছি, কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা সমান পি ওয়ান বসিয়েছি। এই জন্য একটু ভেঙে নিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে পি ভি ইকুয়াল টু এনআরটি আদর্শ সূত্র। লক্ষ্য করো এখানে তাপমাত্রা পরিবর্তন হলে এই সমীকরণ চলবে, তাপমাত্রা পরিবর্তন না হয় আয়তন পরিবর্তন হলেও চলবে, চাপ পরিবর্তন না হয় যে আয়তন পরিবর্তনের চাপ পরিবর্তন হলে চলবে। সবারই জন্য এই সমীকরণটা প্রযোজ্য। এটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য, এটা রোহতাপ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ এই অর্থে, ঠিক আছে, মাথায় রাখবা। তাহলে এটা সমান লিখতে পারি এন আর টি ওয়ান, এন আর সরি টি টু, আর এটা সময় লিখতে পারি এন আর টি ওয়ান। তাহলে ডি ডাব্লিউ সমান আমি সাইনটাকে উল্টে নিয়েছি, গামার মান বড় বলে এটাকে প্লাস করে এক করেছি, মাইনাস ওয়ান করেছি। তাহলে এটা টি ওয়ান থেকে টি টু করে দিয়েছি, খেয়াল রেখো। এটা আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। ওকে, চলো রোহতাপ প্রক্রিয়া গেল। এন্ট্রপি, এন্ট্রপির ক্ষেত্রে আমি আবারও বলছি, দেখো আমার এটা কিন্তু তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র মনে হয় না, এটা শক্তির নিত্যতা সূত্র। যাকে আমরা এটাকে এই
এই ডিইউ সমান এনসিবি ডিটি প্লাস ডিডব্লিউ লিখেছি। এন্ট্রপি থেকে পাই ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি আলোচনা করেছি। তাহলে ডিকিউ সমান কত দেখো, টিডিএস, ডিকিউ সমান টিডিএস। তাহলে ডিকিউ এর মানটা এখানে বসিয়ে দিই না কেন, বসালে কি হচ্ছে দেখো, টিডিএস ইকুয়াল টু এনসিবি ডিটি প্লাস পিডিভি। ফাইন, দেখো এটাই এন্ট্রপিও আছে, তাপমাত্রাও আছে, চাপও আছে, আয়তন আছে। এই যে চারটা ভেরিয়েবল এখানে আছে, এই যে একটা ভেরিয়েবল যেটা মূল কথা এসছিল তোমার তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রে, এন্ট্রপি ডিএস, তো সেটা এখানে ঢুকে গেছে। তাহলে কটা ভ্যারিয়েবল? চারটে ভ্যারিয়েবল গেছে। এইটাই আসলে মূলত আমি বলতে পারি যে তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রের সমীকরণ, তাই না? যাকে আসো, আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআর টি বসালাম, পি ইকুয়াল টু এনআর আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা। তাহলে আমি এই হটিয়ে দিলাম আমার এখানকার ডিভ পি কে, এনআর টি ডিভি বাই ভি। ওকে, আমি টি দিয়ে ভাগ করে দিই, তাহলে ডিএস থাকে এন সিভি ডিটি বাই টি, ঠিক আছে, টি কেটে গেছে, ঠিক আছে। তো ডিএস ইকুয়াল টু এন সিভি ডিটি বাই টি প্লাস এন আর ডিভি। ফাইন, এটাই তাহলে বলতে পারি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, একই কথা, ডিকিউ বাই টি ইকুয়াল টু এন সিভি ডিটি বাই টি প্লাস এন আর ডিভি। ওকে, এক নম্বরে শুরুতা প্রক্রিয়া ডিকিউ টু জিরো, যদি ডিকিউ টু জিরো হয়ে যায় তো ডিকিউ জিরো হলে ডিএস ডিকিউ বাই ডিটি মানে এখানে জিরো হয়ে গেল, অর্থাৎ রুরতা প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় না। রিপিট এগেন, রুরতা প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, পরিবর্তন কত? শূন্য, মাথায় রাখো। সমষ্ণ প্রক্রিয়া ডিটি সমান জিরো, তো এটা জিরো হয়ে গেল। ওকে, তো এটা তো থাকলো, তো ডিএস সমান, তাহলে এটা জিরো হয়ে গেছে, ডিএস সমান তাহলে থাকলো এন আর ডিভি বাই ভি। সমাকলন করে এ থেকে বি পর্যন্ত ডিএস দিয়ে, তাহলে এখানে লিমিট হলো ভি ওয়ান থেকে ভি টু ডিভি বাই ডিভি। ওকে, তাহলে এস বি আপার লিমিট মাইনাস এস এ লোয়ার লিমিট, একে ডেল এস বলছি, সমান এন আর লন ভি লোয়ার লিমিট ভি ওয়ান আপার লিমিট ভি টু, তাহলে ডেল এস ইকুয়াল টু এন আর লন ভি টু বাই ভি ওয়ান। এটা হলো আমাদের কিসের? সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। ওকে, চলো সমচাপ প্রক্রিয়া, তাপমাত্রা এবং সমচাপ প্রক্রিয়ায় ডিপি সমান জিরো। স্থির চাপে, স্থির চাপের ক্ষেত্রে দেখো আপেক্ষিক তাপ সিপি স্থির, এটা আলোচনা নিঃসন্দেহে আগে করেছি আমি। সমচাপ প্রক্রিয়ার কিছু অংশ কী করে, তাপ আয়তন বৃদ্ধিতে কাজে লাগায়, আর বাকি তাপটায়, মূল তাপটায় কাজ করে এটা তাপমাত্রা বৃদ্ধিতে, দুটো মিলে কিন্তু আমার ডিকিউ হয়। তাহলে ডিকিউ হচ্ছে এনসিপি ডিটি, এনসিপি ডিটি। তো ডিএসএল ডিকিউ বাই টি মানে এনসিপি ডিটি বাই টি। সমাকলন করলাম এ থেকে বি এর মধ্যে। ওকে, ডিএস এনসিপি ডিটি ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু ডিপি ডিটি বাই টি বা এস বি মাইনাস এস এ মানে ডেল এস ইকুয়াল টু এনসিপি লন টি ডি টি ওয়ান থেকে টি টু লিমিট মানে ডেল এস ইকুয়াল টু এনসিপি লন টি টু বাই টি ওয়ান। সেম চেহারা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া, এখানে কিন্তু আর ছিল, এখানে সিপি এসছে, আর এটা সমচাপীয়, এখানে আয়তন না থেকে তাপমাত্রা এসছে। দেখো একটু দেখে নাও, এখানে এখানে দেখে নাও, এই যে ডেল এস সমান এন আর লন ভি টু বাই ভি ওয়ান, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, আর এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়, সেটা কি হচ্ছে এনসিপি লন টি টু বাই টি ওয়ান। মাথায় রাখবা। আরেকটু আমার কাজে লাগবে সিপি সিভি এবং আর এর মধ্যে রিলেশন, এটা পরবর্তীতে লাগবে এই সমীকরণ অঙ্ক করার জন্য, বিশেষ করে এই সমীকরণটা আমার লাগবে, ওই জন্য আমি এটা করে রাখো। দেখো এটা প্রথম সূত্র থেকে পেয়েছো, সিপি মানে সিপি ইকুয়াল টু আর, আর সিপি বাই সিপি ইকুয়াল টু আর এটাও তুমি পেয়েছো দ্বিতীয় সূত্র থেকে মনে হয়। যাকে এটাও দ্বিতীয় সূত্র, যাকে হলো সিপি ইকুয়াল টু কনভার্ট করে দিলাম গামা সিভি। তাহলে এই গামা সিভিটা সিপি জায়গায় বসালে গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আমি সিভি যদি কমন নিই তাহলে গামা মাইনাস ওয়ান, তো সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান। এখানে পড়ে যাচ্ছে সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি, সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি এর মান লসাগু করে দাও, গামা আর মাইনাস আর, উপরে প্লাস আর, নিচে গামা মাইনাস ওয়ান, আর আর কেটে গেল, তাহলে গামা আর বাই গামা মাইনাস ওয়ান। লক্ষ্য করো সিপি হচ্ছে শুধু আর উপরে আছে, নিচে গামা মাইনাস আর,
গামা মাইনাস ওয়ান নিচে প্রত্যেকটাই আছে, এখানে গামা দিয়ে উপরে গুণ আছে, নিচে গামা মাইনাস ওয়ান আছে। তাহলে গামা দিয়ে গুণ থাকলে সিপি আর গামা দিয়ে গুণ না থাকলে সিভি। গামা মান সবসময় গ্রেটার দেন ওয়ান, অতএব সিপির মান ইজ গ্রেটার দেন ওয়ান, অতএব সিপি ইজ লেস দেন ওয়ান, সেই জন্য সিপি মানে সিপি ইকুয়াল টু আর। ওকে, এই মানটা আমার কাজে লাগবে আজকে দেওয়া অঙ্কে। আরও কিছু জিনিস কাজে লাগবে, কিন্তু এখানে আলোচনা করার সুযোগ নাই, আমি সুযোগ মতো জায়গায় আলোচনা করে দেব। আপাতত এ কটা চললে আমরা বেশ কিছু অংশ পার হতে পারবো। একটা জায়গায় খেয়ে আটকাবো, সে জায়গায় গিয়ে আমরা সেই অংশটুকু দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো উদ্দীপকে চলে যাই। এন্ট্রপির মাধ্যমে তাপগতির দ্বিতীয় সূত্র লিখো। 3 প্রক্রিয়া, 1 হলো পরিবহন, 2 পরিচলন, 3 বিকিরণ। তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপির বৃদ্ধি পায় কি না, উভয় ক্ষেত্রে কেন যুক্তি দেখো। ওকে, এন্ট্রপির ব্যাখ্যা দিতে হবে। দেখো, দ্বিতীয় সূত্র দিতে হবে এন্ট্রপির সাহায্যে। খুবই মজার জিনিস, এন্ট্রপির মাধ্যম দিয়ে তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রটাকে লেখো। খুব মজা, খুব কম দেখা যায় প্রশ্নটা। আচ্ছা, এন্ট্রপির ক্ষেত্রে বলি আমরা, প্রতিটা বাস্তব প্রক্রিয়ায় মহাবিশ্বে মোট এন্ট্রপি বৃদ্ধি পায়। প্রতিটি বাস্তব প্রক্রিয়ায় বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা প্রকৃতিতে যে ঘটনা ঘটে সেগুলো সবই কিন্তু প্রাকৃতিক প্রক্রিয়া বা বাস্তব প্রক্রিয়া, বাস্তবে যেটা ঘটে আসলে। প্রতিটি বাস্তব প্রক্রিয়াতেই মহাবিশ্বে মোট এন্ট্রপি বৃদ্ধি পায়। এটা এন্ট্রপি বৃদ্ধির নীতি। এটাই হলো তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রের সাধারণ রূপ। আমি সেই জন্য বারবার বলি না যে এন্ট্রপির সঙ্গে রিলেশন না থাকলে তোমার তাপগতির দ্বিতীয় সূত্র হয় না। বুঝতে পেরেছ? খুব সুন্দর কথা। প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া একমুখী বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সকল অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা বস্তুকে নিম্ন তাপমাত্রার দিকে সঞ্চালিত হয়। সব ক্ষেত্রে তাপ কখনই স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুকে সঞ্চালিত হয় না। তাপ কখনোই স্বতঃস্ফূর্ত নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তু সঞ্চালিত হয় না। পরিবহন, পরিচালন ও বিকিরণ সবই অপ্রত্যাগামী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সুতরাং এই সব প্রক্রিয়ার ফলে তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়। আমরা দেখেছি কার্নোট চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়া কার্যত বস্তু T1 তাপমাত্রা উৎস থেকে Q1 তাপ গ্রহণ করে T2 তাপমাত্রা তাপগ্রাহকের Q2 তাপ ত্যাগ করে। তবে কার্নোট নীতি অনুসারে লেখা যায় কর্মদক্ষতা এটা সমান Q1 মাইনাস Q2 বাই Q1, মানে হচ্ছে কাজ, যেটুকু তাপ কাজে রূপান্তর হয়েছে বা যেটুকু তাপ নিয়েছে সেটাকে তাপমাত্রায় রূপান্তর করা যায় একমাত্র কার্নোট ইঞ্জিনেই। মানে প্রত্যাগামী প্রক্রিয়াতেই এই কর্মদক্ষতাকে তাপমাত্রা দিয়ে লেখা যায়। রিপিট এগেন, একমাত্র প্রত্যাগামী এই প্রক্রিয়াতেই বা কার্নোট ইঞ্জিনেই এই কর্মদক্ষতাকে তাপমাত্রা দিয়ে লেখা যায়। অর্থাৎ তাপমাত্রা সমানুপাতিক তাপ এই পরম তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য বলি এই জায়গাটায় এটা ঘটে। যাকে আরও অনেক ঘটনা আছে, পরে আসবো আমরা। এটা হচ্ছে তাহলে আমি বলতে পারি কর্মদক্ষতা কার, এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে। এটা কিন্তু প্রত্যাগামী প্রক্রিয়া। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় আমি একই কার্যরত বস্তু নিলাম, একই তাপমাত্রার উৎস নিলাম, একই পরিমাণ তাপ ত্যাগ গ্রহণ করলাম। আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়ায় একই পরিবেশে একই কার্যরত বস্তু T1 তাপমাত্রা উৎস থেকে Q1 তাপ গ্রহণ করে T2 তাপমাত্রার তাপগ্রাহকে Q2 তাপ ত্যাগ করলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা। এটা ড্যাশ দিয়ে লিখলাম Q1 মাইনাস Q2, এটা কিন্তু তাপমাত্রা দিয়ে আমি প্রকাশ করতে পারছি না। কার্নোট ইঞ্জিনই কর্মদক্ষতা সর্বাধিক। কার্নোট ইঞ্জিন ছাড়া কোনো প্রক্রিয়াতেই আমরা অধিক পরিমাণ কর্মদক্ষতা পেতে পারি না। মজা দেখো, এখানে একটু দেখো, আমি যদি T2 মানে 0 কেলভিন ধরে নিই তাহলে T1 বাই T1 মানে 1, মানে কর্মদক্ষতা 1 মানে 100%। তো যদি আমি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ ত্যাগ করতে পারি তাহলে আমার যে ইঞ্জিনটা বানানো হবে সেটা হবে তার এফিসিয়েন্সি 100%। আমি কি বোঝাতে পারলাম কথাটা? তাহলে দেখো, এত এফিসিয়েন্সি তো আর কী বলে সাধারণ প্রত্যাবর্তী প্রক্রিয়া কখনই হতে পারে না। তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কর্মদক্ষতা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কর্মদক্ষতার চেয়ে বেশি। আমি এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটায়
তাপমাত্রা দিয়ে লিখেছি, অপত্যয় প্রক্রিয়াতে তো তাপমাত্রা লেখার উপায় নাই, তাই কিউ দিয়ে লিখেছি। তাই T1 মাইনাস T2 বাই T1 ইকুয়াল টু কিউ ইজ গ্রেটার দেন, এই বেশি গ্রেটার দেন Q1 মাইনাস Q2 বাই Q1, মানে আমি ভাগ করে নিচ্ছি T1 বাই T2 বাই T1, এখানে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে আমি এটা ওপরে নিলে এটা ওপরে নিলে এটা কেটে দিলে উল্টে যাচ্ছে, তাহলে T2 বাই T1 ইজ লেস দেন, এটা মাইনাস চিহ্ন, বিয়োগফলটা এটা বড় তো এটা ছোট নিঃসন্দেহে, এটা বিয়োগফলটা ছোট না এটা বড়। ওকে, তাহলে T2 বাই T1 ইজ গ্রেটার দেন Q2 বাই Q1, তাহলে Q1 বাই T1 ইজ লেস দেন Q2 বাই T2, তাহলে Q2 বাই T2 মাইনাস Q1 বাই T1 ইজ গ্রেটার দেন 0। ধরা যাক পরিচালন, পরিবহন, বিকিরণ প্রক্রিয়া বদ্ধ সংস্থায়, এখন আমরা এক্সাম্পল নিচ্ছি আর কি, সংস্থা ক্ষুদ্র পরিসরে, সেটা হলো ক্ষুদ্র পরিসরে T1 তাপমাত্রার একটা বস্তু A থেকে DQ পরিমাণ তাপ T2 তাপমাত্রা অপর একটা বস্তু B তে পরিবাহিত পরিচালিত বিকিরণ হলো। এখান থেকে T1 তাপমাত্রার একটা বস্তু থেকে তাপ সঞ্চালিত হলো হয়ে T2 তাপমাত্রার একটা বস্তুতে সে ওই তাপটা স্থানান্তর করলো, অর্থাৎ DQ পরিমাণ তাপ A থেকে বেরিয়ে যে কোনো প্রক্রিয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ প্রক্রিয়া বেরিয়ে B তে পৌঁছালো, যার তাপমাত্রা T2। আচ্ছা, DQ ক্ষুদ্র হওয়ার কারণে, ক্ষুদ্র খুবই অল্প, সুতরাং এই T1 তাপমাত্রার পরিবর্তন হয়নি, T2 তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু A থেকে DQ পরিমাণ তাপ নির্গত হয়ে গেছে সেহেতু এন্ট্রপি হ্রাস পেয়েছে, তাহলে ডেল এস এ ইকুয়াল টু DQ বাই T1, এটা হ্রাস পেয়েছে, এবং B বস্তু DQ পরিমাণ তাপ গ্রহণ করেছে, সুতরাং এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে DSB DQ বাই T2। অর্থাৎ নিট হলো DS, এখানে এটা একটু মনে হয় একটু চেঞ্জ করি, আমি এখানে এভাবে লিখি, এটা তাপ গ্রহণ করেছে, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তাপ ত্যাগ করেছে, এখানে তাপের একটা মাইনাস চিহ্ন দিই, এটা বেটার হবে, ঠিক আছে, এটা মাইনাস চিহ্ন থাকলো আমার। এখানে এন্ট্রপি পরিবর্তন নিট বলেছি তো, এটা প্লাস লেখা উচিত, কি বলো, তাই না? প্লাস লিখি, ওকে, প্লাস লিখে দিলাম। তাহলে এই মাইনাস চিহ্নের কারণে এটা বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে, আমার নতুন করে বিয়োগ চিহ্ন দেখা দরকার নেই। ওকে, নিট এন্ট্রপি বৃদ্ধি হলো, এটার বৃদ্ধি যোগ এটার বৃদ্ধি, এটার বৃদ্ধি ঋণাত্মক, এটার বৃদ্ধি ধনাত্মক, অতএব DQ বাই T2 মাইনাস DQ বাই T1 বা DS ইকুয়াল DQ কমন নিলাম, 1 বাই T1 মাইনাস 1 বাই T2, T2 ইজ গ্রেটার দ্যান T1, সুতরাং যেহেতু এখান থেকে তাপ বিকিরণ করেছে আর এই তাপ গ্রহণ করে নিঃসন্দেহে নিম্ন তাপমাত্রা, এটা উচ্চ তাপমাত্রা, তাহলে 1 বাই T2 ইজ গ্রেটার দেন 1 বাই T1, বড় থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক থেকে গেল, অতএব DS একটা ধনাত্মক রাশি, অতএব বলা যায় পরিবহন, পরিচালন, বিকিরণ প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়, এতে এন্ট্রপি পরিমাণ বেড়ে গেল। ওকে, আচ্ছা, ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করে। ওকে, আমার তাপমাত্রা 73 প্লাস 27 সমান 300, 1 গ্রাম নিয়েছে, তাহলে হাফ মোল, নিঃসন্দেহে আমি V1 ইকুয়াল টু যদি V ধরি তাহলে V2 সমান আমার 4V। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া সম্পাদিত কাজ বা তাপ গ্রহণ DW সমান DQ, তাপ গ্রহণ করবে নিঃসন্দেহে, এটা নিঃসন্দেহে nRT ln V2 বাই V1। এন্ট্রপি দেখো এটা লেখার দরকারই ছিল না, সরাসরি লিখে ফেলতে, আমরা শিখে ফেলেছি কিন্তু। DS ইকুয়াল টু nR ln V2 বাই V1, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি, তাহলে ডেল এস ইকুয়াল টু n এর মান হাফ, আর এর মান 8.31 লন V2 সমান 4V, আর নিচে V1 সমান V কেটে গেল, থাকলো দেখো 4, গুণ করলে এটা আসবে, দেখে নিও, এটা আমি আর করতে চাচ্ছি না। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণকৃত কাজের মান নির্ণয় করো। ওকে, আদর্শ গ্যাস সমন্বয়ের সূত্র থেকে লিখে, এটি ভালো লাগে আমার।
এটা বদ্ধ প্রক্রিয়া, বদ্ধ সংস্থা, মোল সংখ্যা ধ্রুব থাকবে, সমষ্ণ প্রক্রিয়া টি ধ্রুব, অর্থাৎ T1 এগুলো T2 আর N1 এগুলো N2। তো N1 T1 গেল, N1 T1 মানে যা, N2 T2 সমান তাই। তাহলে কি থাকলো, P1 V1 equal to P2 V2, তাহলে P2 সমান V2 V1 by V2 into P1, P2 সমান V1 by V2 into P1, ঠিক আছে, ওকে। তাহলে ভি মান কেটে গেল, ভি কেটে গেল, 1/P1 সমান তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে 1/4 অ্যাটমসফিরিক। তাহলে চাপ 4/1 হয়ে গেছে, অর্থাৎ চাপের পরিবর্তন হয়েছে। তাহলে আয়তন বৃদ্ধি পেলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপ দিতে পারে না, ফলে আমার চাপ হ্রাস পেয়ে যায়, ওকে। তাপ গতিবেগের দ্বিতীয় সূত্র থেকে dq সমান ncv dt প্লাস pdv, সমষ্ণ প্রক্রিয়া dt সমান 0 সমান dq সমান pdv। সমষ্ণ প্রক্রিয়া সম্পাদিত কাজ সমীকরণ বের করা হয়েছে, এটা নিয়ে বলতে চাই না, কিচ্ছু দরকার নেই রে বাবা, আগেরটা বের করলে না, এটার সঙ্গে এখানে টি নাই, দেখো এই কাজের বেলায় টি আছে আর এন্ট্রির বেলায় এখানে টিটা নাই, আর কিচ্ছু পার্থক্য নাই। দেখো টি দিয়ে খালি ভাগ করে দিয়েছি, আমি এন্ট্রি পেয়ে গেছি। এখন এন্ট্রির মানটাকে যদি টি দিয়ে গুণ করে দিই তাহলে আমি কাজ পেয়ে যাব, যাকে ওটা অত চুরি করার দরকার নাই। আমি এখানে দেখো এন্ট্রপির মান এটা আর লগ এই লন 4 এর মান এখানে বসিয়ে দিয়েছি, 300 দিয়ে মাঝে গুণ করে দিয়েছি। ওখানে লনের মানটা বসানো হয়নি, কিন্তু এটার মান বসায়নি, এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। এন এর মান, আর এর মান, টি এর মান, লন 4 এর মান, এত। তাহলে কৃতকাজের মান নির্ণয় করা হয়ে গেল। ঘয় আসো, সমষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণ এন্ট্রপি পরিবর্তন হবে কিনা নির্ণয় করো। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন প্রসারণ এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। একই কথা, এখানে আমার কে কে ধ্রুব, চাপ ধ্রুব, সমচাপীয় প্রক্রিয়া চাপ ধ্রুব মানে P1 equal to P2, আর বদ্ধ সংস্থা সমান 1 N2। তাহলে আমার N আর P নাই, তাহলে থাকলো V1 by T1 V2 by T2, মান বসিয়ে দিলাম, ভি কেটে গেল, তাহলে 3 4 1200, অর্থাৎ T2 সমান 1200 কেলভিন। আমরা জানি, এটার ব্যাখ্যা করব না। এন্ট্রপি সমষ্ণ প্রক্রিয়ায় ডেল এসটি দিয়ে উল্লেখ করেছি আমি, এন আর লন V2 by V1। সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপি ডেল এসপি দিন করেছি এনসিপি, এখানে আর এখানে সিপি, লন তাপমাত্রা T2 by T1, ওকে। এখানেই দেখো এই মানটা বললাম না আমার দরকার, সে আগে করে রেখেছিলাম আমরা, সিপি সমান গামা আর বাই গামা মাইনাস 1। তাহলে সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিচে লেখা যাবে, আমি সিপির জায়গায় গামা আর বাই গামা মাইনাস 1, দেখো আমার আগে গামা ছিল, এই যে সিপিটাকে হটিয়ে দিলাম, গামা আর বাই গামা মাইনাস 1, আর এখানে লন T2 by T1 তো আছে, সমষ্ণ প্রক্রিয়ায় করছি, সেজন্য V2 by V1 এর জায়গায় ওই যে এটা কত সমষ্ণ প্রক্রিয়া, ডেল টি ডেল এস টি, দেখো এই যে ডেল এস টি হাফ গামা আর লন V2 মানে 4V কেটে গেল। এটা মান তো বের করা আছে, সে না বেশি কাচাল করে নি, এটুকু মান আমাদের আগেই বের করা আছে না, কোথায় আছে, এই আছে না ডেলেস, এটা এন্ট্রপি পরিবর্তন চেয়েছিলাম সমষ্ণ প্রক্রিয়ায়, এটা এখানে করে দেওয়া আছে, এটা এখানেই আমি বসিয়ে দিয়েছি, ওকে। এখন এই সমচাপীয়টার ক্ষেত্রে লিখছি, এটা ফর্মুলা, এটা N.5 গামা মান 1. দ্বিপরমাণুষ্ট অণু, সাধারণ গ্যাস হাইড্রোজেন গ্যাস, এখানে হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে, দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করেছে, দ্বিপরমাণুষ্ট গ্যাসের ক্ষেত্রে গামা মান 1.4, মাথায় মানটা মনে রাখবা, ওকে। আর এর মান তো 8.31, গামা 1.4 - 1, লন T2 বের করেছি 1200, আর T1 তো 300, কাটাকাটি করলে যাতে হিসেব নিকাশ করে নিবা, অঙ্ক ভালো লাগছে না, ক্যালকুলেটর টিপে দেখাতে পারবো না। এটা নিঃসন্দেহে দেখো ডেল এসপিটা 20.17 আর ডেল এসটিটা 5.76, নিঃসন্দেহে ডেল এসপি ইজ গ্রেটার দ্যান ডেল এসটি, ওকে। অতএব বলা যায় সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন হচ্ছে বেশি। চলে যাই। কার্নোচক্রের তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে
বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। ঠিক আছে, করব। আমরা আগে কার্নো ইঞ্জিনেরটা ব্যাখ্যা করে দিই, পরে আমি অ্যান্ড্রয়েড ব্যাখ্যা করব। কারণ এটা ব্যাখ্যা করতে পারলে ওটার সঙ্গে তুলনা করতে সুবিধা হবে, কারণ কার্নো ইঞ্জিন তোমাকে আঁকতেই হবে। কার্নো চক্রকে তাপমাত্রা বনায়নে রূপান্তর করতে হবে, এটাকে আমি রূপান্তর করব পরে, আগে এই ধাপটা শিখে নিই আগে। ওকে, প্রথম ধাপ সমষ্ণ প্রক্রিয়া। প্রথম ধাপে সম্পাদিত কাজ করতে হবে সমষ্ণ প্রক্রিয়ার কাজ। ক্লিয়ার? আমি এ থেকে বিতে কাজ করেছি, ধনাত্মক কাজ, তাপ গ্রহণ করেছে। 2 ধাপ রুদ্ধতাপ প্রক্রিয়া। আমি রুদ্ধতাপ প্রক্রিয়া বি থেকে আয়তন বৃদ্ধি অংশ, বি থেকে সি আয়তন বৃদ্ধি পেয়েছে। ওকে, এটাও নিঃসন্দেহে তোমার জানা আছে, ব্যাখ্যা করেছি আগেই। এখানে তাপ গ্রহণ শূন্য, ধনাত্মক কাজ, তাপ গ্রহণ করা হচ্ছে করেনি, সে অভ্যন্তরীণ শক্তিকে তাপে রূপান্তর করেছে। তৃতীয় ধাপ সম্পাদিত কাজ, আমি তাপ বৃদ্ধি, আমি যদিও সে এই সি থেকে ডিতে গেছে, আমি কিন্তু ডি থেকে সিতে করব, পরে সাইন চেঞ্জ করে দেবো বলেছিলাম মনে হয়। সি থেকে এই দেখো বি থেকে, এটা কি ডি থেকে সিতে এসছি, দেখো ডি থেকে সিতে। এন আর লন বেশি আয়তন বাই কম আয়তন, এখানে বেশি আয়তন V3/V4, এখানে তাপ ত্যাগ করেছে Q2। ঠিক আছে। চতুর্থ ধাপ রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদিত কাজ, আয়তন বৃদ্ধি, এটা তাহলে আমি এখান থেকে এখানে করব, অর্থাৎ আমি এ থেকে ডিতে যাব, এই দেখো এ থেকে ডিতে গেছি, এন আর। ঠিক আছে, ওকে, একই, এখানে তাপ ত্যাগ শূন্য। রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে না, বর্জন করে না। ওকে, তাহলে মোট কাজ WABCD সমান WAB যোগ WBC যোগ WDC, আমি ডিসি বের করেছি, যোগ WAD সমান লিখতে পারি WABCD সমান WAB প্লাস WBC মাইনাস WCD মাইনাস WCD সমান WDC। ঠিক আছে, মাইনাস WDA মানে WAD মান বসিয়ে দাও। তাহলে আমার এটা সমান তাপ গ্রহণ করেছে Q1 আর তাপ ত্যাগ করেছে Q2, বিয়োগ করে দিচ্ছি। WAB ধনাত্মক আছে, তাহলে এন আর লন V2/V1, এটা প্লাস আছে, প্লাস এটা মানে হচ্ছে এন আর বাই Γ-1 T1-T2, এটা হচ্ছে এর ঋণাত্মক, মাইনাস চিহ্ন দিয়ে এটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস এন আর লন V3/V4, এটাও তাহলে এটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, মাইনাস এন আর বাই Γ-1 T1-T2, এটা কেটে গেল, এটা আর এটা, এই যে এটা আর এটা কেটে গেল, থাকলো তাহলে এটা আর এটা। W সমান Q না লিখলেও পারতাম, Q1 - Q2, এটা বড় না লিখে সরাসরি W লিখে দিলাম। এখান থেকে দেখো এর সাথে আমার NR কমন যাচ্ছে, এখান থেকে NR কমন যাচ্ছে, N V2/V1 মাইনাস লন V3/V4। ঠিক আছে, ওকে। এবার আসো একটা জিনিস আমরা শিখবো, এটা আমাদের লাগবে। কার্নোচক্রে দ্বিতীয় ধাপে বিসি রেখা রুদ্ধতাপ রেখা হচ্ছে T1 রুদ্ধতাপ রেখা, কোনটা চলো যাই, এইটা একটা রুদ্ধতাপ রেখা, এটা রূপরেখা বিসি রুদ্ধতাপ রেখা, আর এডি রুদ্ধতাপ রেখা। ওকে, বিসি রুদ্ধতাপ রেখায় লেখা যায় T1 V2 Γ-1 T2 V3 Γ-1। আসো এখানে আছে T1 V2 Γ-1, এখানে আছে T2 V3 Γ-1। ঠিক আছে, ওকে, পাওয়া গেছে এটা। কার্নোচক্রে চতুর্থ ধাপে, এটাও সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া, চলো যাই, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে আছে আমার T1 V1 Γ-1, এখানে হবে T2 V4 Γ-1। দেখো তো তাই আছে কিনা, T1 V1 Γ-1, T2 V4 Γ-1। ওকে, ভাগ করে দাও, ভাগ করে দেখো, এটা ভাগ করে দিয়েছি, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, T1 কেটে গেছে, T2 কেটে গেছে, প্রত্যেকের উপরে পাওয়ার Γ-1 বাদ চলে গেছে, V2/V1 = V3/V4। এই মানটা আমার এখানে কাজে লাগবে। প্রথম ধাপে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, তাপ গ্রহণ করেছে, দেখো আমি এখন চিত্র এঁকে নিয়েছি, আমার এ বিন্দু DQ তাপ গ্রহণ, Q1 তাপ গ্রহণ করে বি অবস্থানে এসছে, তারপরে রুদ্ধতাপ প্রক্রিয়া তাপ গ্রহণ করেনি, এন্ট্রপির কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এখানেও তাপ গ্রহণ করেনি,
এন্ট্রপি কোনো পরিবর্তন হয়নি, এখানে তাপ ত্যাগ করেছে, অতএব এন্ট্রপি কমে গেছে। তাহলে টি এবং এন্ট্রপি বনাম লেখচিত্র এখানে এঁকে ফেলে দিয়েছি। ওকে, তাহলে তাপ গ্রহণ করেছে এন্ট্রপি সমষ্ণ প্রক্রিয়া ফর্মুলা জানা আছে, Q1 গ্রহণ করেছে। রোধ প্রক্রিয়া এন্ট্রপি শূন্য, তাপ গ্রহণ করে নাই। তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন, এই যে মাইনাস, ঠিক আছে, ডিকিউ। তাহলে আমার মোট পরিবর্তন হলো এইটা আর এইটা, এটাও শূন্য এন্ট্রপি, এই পথটাও শূন্য, খালি এই পথে তাপ নিয়েছে, এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, এই পথে তাপ ত্যাগ করেছে, এন্ট্রপি হ্রাস পেয়েছে। এখানেও আমার এন্ট্রপি শূন্য, এখানেও আমার এন্ট্রপি পরিবর্তন শূন্য। এই যে চতুর্থ ধাপ শূন্য আর দ্বিতীয় ধাপ শূন্য, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এটা চতুর্থ ধাপ। তাহলে মোট পরিবর্তন ডেল এস সমান ডেল এস এ বি প্লাস ডেল এস সিডি সমান এন আর লন ভি টু বা ভি1, এই যে মাইনাস এন আর লন ভি3 বাই ভি4। তাহলে এন আর কমন নিয়েছি, লন ভি2 বাই ভি1 মাইনাস লন ভি3 বাই ভি4। এই কথা অনুসারে ভি3 বাই ভি4-এর জায়গায় ভি2 বা ভি1 বসাতে পারি। তাহলে কি হলো বলো, এটা এগুলো 0 হলো, আলোচনা করতে পারি, ঠিক আছে, পরিষ্কার। আসো চয়ে যাও 1 নং চিত্রে, এটা 1 নং চিত্রে ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং 2 নং চিত্রে মহাকর্ষ বল দ্বারা অবস্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উভয় পক্ষে যুক্তি চিত্রের আলোকে ব্যাখ্যা করো। ওকে, ব্যাখ্যা করছি আমি। 1 নং চিত্র বদ্ধ সংস্থায় কিছু পরিমাণ নির্দিষ্ট চাপে আয়তন ও অবস্থান সাম্য অবস্থায় আছে, এই বিন্দুতে সাম্য অবস্থায় আছে। প্রথম পথে কি করলো, ডেল Q1 পরিমাণ তাপ গ্রহণ করে আয়তন বৃদ্ধি পেয়ে বিতে গেল, ভালো কথা, এ থেকে বিতে গেল। পরে 2 নং পথে ডেল Q2 তাপ ত্যাগ করে চাপ ও আয়তন হ্রাস পেয়ে আমার বি থেকে এতে আসলো, ফাইন। তাহলে এখান থেকে এখানে ডেল Q1 তাপ গ্রহণ করে আয়তন এবং চাপ বৃদ্ধি পেয়ে অবস্থানে আসলো, পরে ডেল Q2 তাপ করে এই দ্বিতীয় পথে আয়তন এবং চাপ হ্রাস পেয়ে এতে আসলো, শেষ বিন্দু একই, মাথায় রাখো। তাহলে প্রথম পথে আমাদের এনটাও বৃদ্ধি পেয়েছে, ডেল Q1 বাই টি মানে এন আর লন ভি2 বাই ভি1, আর পরবর্তীতে এন্ট্রপি হ্রাস পেয়েছে মাইনাস ডেল Q2 বাই টি মাইনাস এন আর ভি2 বাই ভি1, আগে থেকেই ফিরে এসেছি। তাহলে মোট এন্ট্রপি পরিবর্তন যোগ করে দাও 0, আদি অবস্থানে এসছে। অতএব যে পথেই ব্যবহার হোক না কেন প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির মোট পরিবর্তন 0, অর্থাৎ এন্ট্রপি পরিবর্তনের পথের উপর নির্ভর নয়, শুধুমাত্র তার আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে, আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, আদি অবস্থান যেখানে শেষ অবস্থান সেখানে, সুতরাং আমার এন্ট্রপি পরিবর্তন 0। আসলে এখানে যাই, মনে করে এম ভরের একটা বস্তু অভিকর্ষ বল বিরুদ্ধে 1 নং পথে এ বিন্দু বি বিন্দু নিয়ে যাওয়া হলো, এই অবস্থায় বস্তুটির ভূমির সাপেক্ষে সরণ এইচ, ওকে, এই থেকে বি অবস্থায় নিয়ে হয়েছে, তাতে আমার সরণ হয়েছে ভূমি থেকে এইচ, এটা হচ্ছে সরণ। 2 নং চিত্রে ব্যাখ্যা করছি এবার। 1 নং পথের ক্ষেত্রে মহাকর্ষ বলের বিরুদ্ধে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে সম্পাদিত কাজ, মহাকর্ষ বলের সাপেক্ষে বলতে বলেছে, তো সেজন্য বলছি আমি যে আমার ঋণাত্মক কাজ, মহাকর্ষ বলের বিরুদ্ধে করেছি ঋণাত্মক কাজ, আর যদি এজেন্ট মানে আমি তুলে থাকি তাহলে আমার দ্বারা কাজ ধনাত্মক, কিন্তু আমাকে মহাকর্ষ বলের দ্বারা কাজ করতে বলেছে, অতএব বিরুদ্ধে কাজ ঋণাত্মক হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে মহাকর্ষ বলের পক্ষে উপর থেকে নিচে নেমে এসছে, পক্ষে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃত কাজ W2 সমান mgh, একই পরিমাণ এসছে, খালি ধনাত্মক হয়ে গেছে। মোট কাজ W1 প্লাস W2 মাইনাস mg প্লাস m0। অতএব যে পথেই ব্যবহার করা হোক না কেন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট কাজ 0, অর্থাৎ কৃত কাজ পথের উপর নির্ভর নয়, শুধুমাত্র তার আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে, ওকে। এই হলো ব্যাখ্যা, তোমরা এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নেবে, আমি অনেক কথা বলে ফেলেছি, ভালো থাকো আর নয়, ওকে, বাই।